কলকারখানা খোলা রেখে কাল থেকে সর্বাত্মক লকডাউন, যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। ফেরিঘাটে ঢল, স্বাস্থ্যবিধি না মেনে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। করোনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে একটানা ইনজেকশন প্রয়োগে সুফল মিললেও দেখা দিয়েছে তীব্র সংকট। কোভ্যাক্স থেকে 6,80,00,000 করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। ভিন্ন আবহে দেশে রমজান শুরু, স্বাস্থ্যবিধি মেনে প্রথম তারাবি আদায়। মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। 7 দিনের কঠোর লকডাউনের আগ মুহূর্তে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলে করেও যাত্রা করতে দেখা যায় অনেককে। এদিকে সড়কে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রফিকুল ইসলাম ঢাকার রাজারবাগ এলাকায় রিকশা চালান তিনি। বুধবার থেকে রাজধানী সহ সারা দেশে কঠোর লকডাউন হবে। সরকারের এমন ঘোষণায় ঢাকায় থেকে কি করবেন, তাই ঢাকা ছেড়ে যেতে চান পরিবারের কাছে। কিন্তু এখানে গন্তব্য যেন অনিশ্চয়তার হাতছানি। আদৌ যেতে পারবেন কিনা জানেন না তিনি। সামনে লকডাউন, এই লকডাউনে থাকলে তো আমাদের জীবন নির্বাহ করা তো মনে করেন অসম্ভব। এখন এখানে আসে দেখি আবার এখানে কোনো গাড়ি নাই, গাড়ির সংকট। রফিকুলের মতো হাজারো নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর সোমবার রাতভর আপন গন্তব্যে যেতে জড়ো হন নগরীর বিভিন্ন পয়েন্টে। যদিও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধ, তারপরও জীবিকা সংকটের আতঙ্কে যেভাবে পারছেন নগরী ছাড়ছেন। রাস্তায় ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা প্রাইভেট কার দেখলেই হাত বাড়ান। অতিরিক্ত ভাড়া বাড়ি ফেরার দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ট্রাকের ভাড়া 700-800 টাকা 900 টাকা চাইছে, তাও যে যাইবো মানুষটা তাও টাকা করে। একটা সিটের মূল্য 2,000 চাই, 3,000 চাই, আবার 1,200 চাই, 1,400 চাই, তাহলে আমরা যাবো কিভাবে? রাস্তার মোড়ে মোড়ে এমন অসংখ্য মানুষ বাড়ি ফেরার অপেক্ষায়। একদিকে পরিবহন সংকট, অন্যদিকে লকডাউনে নগরীতে জীবিকা সংকট। ঢাকা না গ্রাম, উভয় সংকটে শ্রমজীবীরা। ভাত বিল 120, গাড়ির জমা 100, কই পাবো? রাস্তাঘাটে মানুষ নাই। তবে সড়ক মহাসড়কে যে কোনো অনিরাপদ যাত্রা ঠেকাতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মাল ভর্তি ট্রাকের উপরে অথবা ঝুঁকিপূর্ণভাবে যেন কেউ যাত্রী নিতে না পারে এবং কেউ যাত্রী হয়ে যেন গাড়িতে না উঠে, এজন্য আমরা আমাদের দায়িত্বটা ওইভাবে পালন করতেছি। রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ ও মহাখালীতে ঘরমুখী মানুষদের অপেক্ষা করতে দেখা যায়। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনের আগে যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। গাবতলী বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। এদিকে ফেরিঘাটেও মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, সোহার, এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল দেখলে মনে হবে হয়তো আগামীকাল পবিত্র ঈদুল ফিতর বা ঈদুল আজহা। কারণ ঈদের আগের দিন যেমন মানুষ ঢাকা ছাড়ে, যেমন মানুষ গ্রামে মুখী হয়, এখনকার অবস্থা পুরোপুরি সেরকম। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়, যে যেভাবে পারছেন। কেউ মোটর বাইকে চড়ে, কেউ ব্যক্তিগত গাড়ি কিংবা যে প্রাইভেট কার, মাইক্রো ট্রাক। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বেশ কিছু বাস যেগুলো এই ঢাকা শহরের মধ্যে চলে, সেগুলোও পাটুরিয়া ঘাটে যাওয়ার জন্য এখান থেকে যাত্রী ডাকছে। মানে পুরোপুরি একটি এখানকার কিন্তু খুবই বাজে অবস্থা তৈরি হয়েছে। এই আগামীকাল যে লকডাউন শুরু হচ্ছে, সর্বাত্মক লকডাউন, তা ঘিরে মানুষজন হয়তো মনে করছেন এই লকডাউন আরও দীর্ঘদিন হতে পারে, সে কারণেই তারা ঢাকা ছাড়ছেন। আমরা তাদের সঙ্গে কিন্তু কথাও বলেছি। আমি যদি আপনাকে দেখাই এখানে কত মানুষের ভিড়, এবং প্রত্যেকে কিন্তু 2 গুণ 3 গুণ বাড়তি ভাড়া দিয়ে ঢাকা ছাড়ছেন। স্বাস্থ্যবিধি বলেন আর সামাজিক দূরত্ব বলেন, সেটিও কিন্তু এখানে একদমই চোখে পড়ছে না। আমরা দেখছি অনেক মানুষ, কম করে হলেও 30 থেকে 40% মানুষের মুখে মাস্ক নেই। মানে একদম এখানে কিন্তু আর সংক্রমণ বাড়ার জন্য যা যা করবার বা যা যা হবার তা সব কিছুই হচ্ছে। আমরা এমনও দেখেছি এই গাবতলী থেকে মোটর বাইকে চড়ে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, দর্শনা এসব জায়গাতেও মানুষ যাচ্ছেন। অর্থাৎ একদিকে যেমন
তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন, অন্যদিকে কিন্তু যে নিরাপত্তা ঝুঁকি সেটিও কিন্তু রয়েছে। এবং আপনি দেখছেন ঢাকা শহর থেকে প্রচুর মানুষ বের হচ্ছে, হেঁটে হেঁটে আসছেন, কারণ পর্যাপ্ত গাড়ি নেই, পর্যাপ্ত বাহন নেই, এবং বাচ্চাদের নিয়ে, বৃদ্ধদের নিয়ে, বড় বড় ব্যাগ নিয়ে, বোঝা নিয়ে এক অচল অবস্থা কিন্তু এখন এখানে চলছে। আগামীকালকে লকডাউনকে ঘিরে, যে লকডাউন চলবে 21 তারিখ পর্যন্ত। এবং এখানে আপনি দেখছেন যে মুহূর্তে আমার সামনে কত লোক দাঁড়িয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছিলাম তা আপনারা কেন এমন ঝুঁকি নিয়ে যাচ্ছেন। কেউ কেউ বলছেন তাদের জরুরি কাজ রয়েছে, আবার কেউ বলছেন এতদিন ঘরের মধ্যে ঢাকায় বসে তারা কি করবেন, এই কারণে তারা যাচ্ছেন। তো এখন যেমন আমার সামনে একটি বাস দেখছেন আপনি, যে বড় একটি মৌমিতা ট্রান্সপোর্ট, পুরো বাস ভর্তি কিন্তু মানুষ তোলা হয়েছে, অথচ এই বাসগুলো কিন্তু গাবতলীর পরে আর যাবার কথা নয়। কারণ আপনি জানেন যে এক জেলা থেকে আর এক জেলায় সব ধরনের গাড়ি চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো এই বাসগুলো কিন্তু এখন সেই নিয়ম মানছেন না। তো এই অবস্থা চলছে, দেখা যাক, এটি হয়তো আরও ভিড় বাড়বে। আমরা আপনাকে পরবর্তীতে আবার জানাবো। আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল রয়েছে শিমুলিয়া ঘাটে, আমরা একটু জানবো সেখানকার খবর। নাসির। রাকিব, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই শিমুলিয়া ঘাটে কিন্তু মানুষের ঢল নেমেছে। এই ঘরমুখো মানুষ যেভাবে স্রোতের মতো চেষ্টা করছে পদ্মা পাড়ি দিতে, এবং এইখানে যে লং বন্ধ হয়ে গেছে এবং গণপরিবহন বন্ধ থাকবার কারণে কিন্তু এখানে ভিড় বেশি বেড়েছে। এখানকার যে স্পিড বোট সেখানে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে নানা রকম ঝুঁকিতে। এবং এখানে যে ফেরিগুলো রয়েছে বহরের 16টি ফেরির মধ্যে কিন্তু 14টি ফেরি চলাচল করছে। এই 14টি ফেরি অনবরত এই পদ্মা পাড়ি দিয়েও কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। এবারে অন্তত সহস্রাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে, আর বাংলা বাজারে রয়েছে আরো 700 শতাধিক যানবাহন। এই শিমুলিয়া ঘাটের থেকে অন্তত 3 কিলোমিটার দূরে কিন্তু গাড়ির লম্বা লাইন রাখা হয়েছে, ট্রাকগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এক্সপ্রেসওয়ের একটি পাশ জুড়ে শত শত পণ্যবাহী ট্রাক সেখানে লাইনে দাঁড়িয়ে আছে। এখানে প্রাইভেট ট্রাক সহ অন্যান্য যানবাহন পারাপার করার চেষ্টা করছে। আর এর আগে যেসব ট্রাকগুলো এই প্রবেশ করতে কিন্তু এই যানবাহনের পাশাপাশি হাজার হাজার মানুষ পারাপার করা হচ্ছে। মোটর সাইকেল, অসংখ্য মোটর সাইকেল আসছে, যে মোটর সাইকেল গুলো কিন্তু ফেরিতে পার করা হচ্ছে। এর বাইরে কিন্তু কয়েকশো ট্রলার আছে, যে এই ট্রলারগুলো কিন্তু এই ঝুঁকি নিয়ে পারাপার করছে। পদ্মা এখন নতুন পানি এসছে, এখন অনেকটা উত্তাল। এই উত্তাল অবস্থায় কিন্তু এই কয়েকশো ট্রলারও এই পারাপারের মধ্যে রয়েছে। এবং এখানে যে কোভিডের যে সংক্রমণ ঝুঁকি সেটা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে, যে এখানে কোভিডের কারণে যে কঠিন লকডাউন ঘোষণা করেছে আগামীকাল থেকে, সেই লকডাউনকে উপেক্ষা করে কিন্তু গাদাগাদি করে পারাপার হচ্ছে। এবং অনেকের মুখে কিন্তু মাস্ক আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে যারা বিআইডব্লিউটি এর যারা দায়িত্বশীল আছেন তারা বলছেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই কাজকর্মগুলো করছেন। এবং লংঘাটে যে পারাপার বন্ধ থাকায় কিন্তু এখানে বিআইডব্লিউটি এর তেমন কর্মকর্তাদেরকে আমরা দেখছি না। তো এই ছিল মুন্সিগঞ্জে এই শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের, যে রাজধানী ছেড়ে যারা ঘরের দিকে যাচ্ছেন সেখানকার সর্বশেষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, এবং তার আগে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। লকডাউনের আগ মুহূর্তে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। গাদাগাদি করে কার আগে কে টাকা তুলবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছেন গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, আমানতের পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন সহ বিভিন্ন ভাতা তোলার চাপ বেড়েছে। সীমিত সময়ে গ্রাহকের বাড়তি চাপে ভেঙে পড়ছে স্বাস্থ্যবিধি ব্যবস্থা। সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মীরাও। শুভ খানের রিপোর্ট। চৈত্রের কাঠফাটা রোদে রাস্তায় দাঁড়িয়ে ব্যাংকে প্রবেশের অপেক্ষায় গ্রাহকরা। তীব্র গরমে মেজাজ হারিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। লোকজন অনেক একত্র হয়ে গেছে, এখন
লাইন হয়েছে বিশাল। অন্যান্য অফিসগুলো 4টা 5টা পর্যন্ত খোলা থাকতে পারে, তাহলে ব্যাংক কেন স্বাভাবিক কর্মকাণ্ড 2.5 ঘন্টা খোলা রাখবে? সেটা তো বাড়াইতে পারে, তাহলে আমাদের এই দুর্ভোগটা কমবে। বুধবার থেকে কঠোর লকডাউনে যাবে পুরো দেশ। তার আগে মতিঝিলের ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। কার আগে কে সারবেন প্রয়োজনীয় লেনদেন, সেই প্রতিযোগিতায় উধাও স্বাস্থ্যবিধি। লকডাউন ও রমজানের কেনাকাটায় যাতে আর্থিক সংকটে পড়তে না হয় সেজন্য কেউ এসেছেন সঞ্চয়পত্রের সুদের টাকা তুলতে, কেউ বা তুলছেন জমানো পুঁজি। যেহেতু লকডাউন সামনে, কিছু টাকা উঠাইতে হবে বাসার খরচের জন্য। যার যা আছে সে সবাই তুলে রাখতেছে, লকডাউনের মধ্যে কেউ আসতে পারবে না, এই জন্য আর কি। সঞ্চয়পত্রের টাকা ওঠানো হয়েছে, লাভের টাকা। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবো, তো এই কারণে টাকা ওঠানো হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন বর্তমানে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের চাপ বেশি। বিদ্যমান পরিস্থিতিকে ঈদকেন্দ্রিক লেনদেনের সাথে তুলনা করছেন তারা। ঈদের সময় যে চাপ, ওই চাপের চেয়েও বেশি আমাদের কাছে মনে হয়েছে, কারণ এখানে লোকজন, গ্রাহকরা মনে করতেছে হয়তো সামনে একটা বড় ধরনের লকডাউন আসতে পারে, সেই হিসাবে লোকজন তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে। স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের আগে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে, আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 3টা পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে 1 ডোজ একটেমার সুফল মিললেও দেখা দিয়েছে ইনজেকশন সংকট। 1 ডোজের দাম প্রায় 1.5 লাখ টাকা। তবুও টাকা নিয়ে একমাত্র বিপণন প্রতিষ্ঠানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও ফিরতে হচ্ছে খালি হাতে। সরবরাহ বাড়াতে সরকারি হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। রাশেদ লিমনের রিপোর্ট। ট্রিটমেন্টের জন্য সাফিসিয়েন্ট ওষুধ এখন প্রিপেয়ার্ড নাই, তো আমরা এই যে এরকম সবাই এসে ঘোরাঘুরি করছে। রাতভর অপেক্ষা, এরপর দীর্ঘ লাইন। শুধু কি ঢাকা, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে 1 ডোজ একটিমরার আশায়। ভোর 4টা আপনার ফেনী থেকে রওনা দিচ্ছি, সকাল 8টায় এখানে আসি, পৌঁছেছি। ওনারা বলতেছে যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কার্ড দিবে, কার্ড দিয়ে তারপর কি ভ্যাকসিনটা পাবো। 2টা প্রেশার, এদিকে সে জানে না কখন পাবে, আর ওইদিকে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে চাপ দিচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকেও মিলছে না ওষুধের দেখা। ওপাশ থেকে হাসপাতালের তারা, রোগীর অবস্থা ভালো না, যেন দিশেহারা সবাই। দাম 43,000 টাকা। তবু শেষ ভরসা এই ইনজেকশন পেতে মরিয়া সবাই। গভর্নমেন্ট যদি ব্যবস্থা করে খুব ভালোই আমাদের জন্য। আমরা লাইনেতে সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। 43,500 টাকা। কাল রাত্রে 11টা একটা পুশ করছি, আজকে একটা পুশ করতে হবে। প্রবলেম হচ্ছে যেটা আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। একটিমরা মূলত আর্থ্রাইটিস বা প্রদাহের জন্য ব্যবহৃত ইনজেকশন। জেনেটিক নাম টসিলিজুমাব। উহানে প্রথম করোনা রোগীর ক্ষেত্রে ব্যবহারে সুফল মেলার খবর পাওয়া যায়। ধীরে ধীরে দেশেও বাড়ছে ব্যবহার। তবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের একমাত্র সরবরাহকারী রেডিয়েন্ট হিমশিম খাচ্ছে সরবরাহ করতে। যদিও কি পরিমাণ মজুদ কিংবা বিপণনের অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। আমাদের কোনো অথরাইজড পারসন নাই, এখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারতেছে না। চিকিৎসকরা বলছেন সুনির্দিষ্ট প্রমাণ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকলেও বিশেষ ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে সুফল মিলছে। একটা বেনিফিট অফ ডাউট থেকেও কিন্তু দেওয়া হচ্ছে যে ঠিক আছে, আমি এই পেশেন্টটা এত খারাপ, ফিরে আসার সম্ভাবনা কম, তারপরেও একটা ট্রায়াল দেওয়া যেতে পারে। 10% পেশেন্ট ইমপ্রুভ করে অনেক সময়। এই করোনাকালে এই ওষুধ আমদানি ও বিপণনে সরকারের হস্তক্ষেপ চাইলেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে করোনা মহামারীতে আইসিইউ যেন সোনার হরিণ। জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গেল বছর 10 শয্যার আইসিইউ ঘটা করে উদ্বোধন করা হলেও আজ অবধি সেটা পায়নি কোনো রোগী। কর্তৃপক্ষ বলছে কিছু সীমাবদ্ধতার কারণে এই সেবা চালু করা হয়নি। জুলহাস তালুকদারের ক্যামেরায় রিপোর্ট আতিয়ার সজলের। সার্বক্ষণিক তালা দেওয়া থাকলেও সময় সংবাদের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে তালা খুলে দেওয়া হয় ফেনী জেনারেল হাসপাতালের এই আইসিইউ কক্ষটির। গত বছরের 17 মে ফেনীর এই জেলা সদর হাসপাতালে 10টি শয্যা নিয়ে এই আইসিইউ সেন্টারটি উদ্বোধন করা হয়েছিল অনেকটা তড়িঘড়ি করে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই আইসিইউ সেন্টারটি উদ্বোধন করা হয়েছিল, কিন্তু সেই আইসিইউ সেন্টার থেকে এখন পর্যন্ত একদিনের জন্য কেউ কোনো সেবা পায়নি। একটি পূর্ণাঙ্গ নিবিড় পর্যবেক্ষণ ইউনিট, কিন্তু এখানে সেবা না পেয়ে অনেক রোগীকে আইসিইউ সুবিধার জন্য ঢাকা চট্টগ্রাম নেয়ার পথে মৃত্যুবরণ করতে হয়েছে। এখানে আসে কি জন্য? সেবা পাওয়ার জন্য। তো সেখানে যদি আইসিইউর বেডের যদি লজিস্টিক সাপোর্ট নাই থাকে, তাহলে মানুষ অনেকেই মৃত্যুবরণ। এখানে আইসিইউ লিখে আছে, তবে আইসিইউ এটা সেবা নাই, যথাযথ সেবা দেওয়া হয় না। বর্তমানে ভর্তি থাকা অনেক রোগী রয়েছেন চরম হতাশার মধ্যে। তারা আইসিইউ চালুর দাবি জানিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে
যে কোনো রোগীর প্রয়োজন হতে পারে। এটা আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাতে আইসিইউটা সচল রাখার জন্য। জনবল সহ অক্সিজেন সুবিধা না থাকায় এটি চালু করা যাচ্ছে না, তবে শিগগিরই সেবাটি চালুর আশা এই চিকিৎসকের। অচিরেই আমাদের ইউনিসেফ কর্তৃক আমাদের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন হবে। লিকুইড অক্সিজেনের কাজ শেষ হলে আমরা আইসিইউতে আমাদের যে 4টা হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে সেই হাই ফ্লো নেজাল ক্যানুলাটা দিয়ে আমরা রোগীদের সেবা দিতে পারবো। গত এক বছরে ফেনীতে প্রায় 17,000 লোকের করোনা পরীক্ষা করে 3,000-এর মতো করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে এই হাসপাতালের আইসোলেশনে আক্রান্ত 14 জন সহ ভর্তি 60 জন। এছাড়াও জেলায় বর্তমানে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন 630 জন করোনা আক্রান্ত রোগী। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। রংপুরে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তবে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সাধারণ মানুষের। এই বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর সিটি বাজার এলাকায় আছেন সহকর্মী রতন সরকার। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, সোহার, আগামীকাল থেকে লকডাউনে যাচ্ছে, কঠোর লকডাউনে যাচ্ছে দেশ, কিন্তু তার আগে আমরা আজ যদি দেখি রংপুর সিটি কর্পোরেশনের যে প্রধান বাজারটি রয়েছে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। এবং এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখি যে আসলে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি দেয়া হয়েছে সেটি কিন্তু মানার কোনো রকম লক্ষণ এখানে দেখা যাচ্ছে না। গত কয়েকদিন থেকেই কিন্তু জেলা প্রশাসন সহ বিভিন্ন কর্তৃপক্ষের যে প্রচারণা চলছে, তারা কিন্তু নানাভাবে আহ্বান জানাচ্ছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, কিন্তু তারপরেও মানুষের আসলে সম্বিত ফিরছে না, যার কারণে কিন্তু আসলে রংপুরে যে করোনা ভাইরাস প্রতিরোধের যে ঝুঁকি সেটি কিন্তু রয়ে যাচ্ছে। আমরা গত কয়েকদিনের যে তথ্য জানি, রংপুর পিসিআর ল্যাবে এখানে কিন্তু মাত্র 188 জনের করোনার পরীক্ষা করা হচ্ছে প্রতিদিন। সেখানে কিন্তু গড়ে 40 থেকে 45 জন করে আক্রান্ত বা পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে আগামীকাল থেকে যে লকডাউন শুরু হচ্ছে সেটির উপর নির্ভর করছে যে এখানে আসলে করোনা প্রতিরোধের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটি কতটুকু কার্যকর হবে। তো শহর, এই ছিল আমার কাছে রংপুরে করোনা পরিস্থিতিতে সর্বশেষ। রংপুর সিটি বাজার এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রতন সরকার। জানিয়ে দিচ্ছি সময় সংবাদের শিরোনামগুলো। কলকারখানা খোলা রেখে কাল থেকে সর্বাত্মক লকডাউন, যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। ফেরিঘাটের ঢল, স্বাস্থ্যবিধি না মেনে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। করোনার মুমূর্ষু রোগীর ক্ষেত্রে একটাইমরা ইনজেকশন প্রয়োগে সুফল মিললেও দেখা দিয়েছে তীব্র সংকট। কোভ্যাক্স থেকে 6,80,00,000 করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ে।